হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প আকাশ ধোঁয়াময়, পর্ব ৪, লেখা সিদ্ধাতুল মুমতাজ। নীলাব্র এনজিওর পিছনে সাইডে যাচ্ছে। রিমনি এর পিছনে পিছনে আসছে আর বলছে, আর কত দূর হাঁটতে হবে? পা ব্যথা হয়ে যাচ্ছে তো। পাগুলো কাঁধে তুলে হাঁটুন, ব্যথা হবে না। ফাজলামি করেন। পা কাঁধে তুলে হাঁটে কীভাবে? আপনি ফাজলামি করেন। পা দিয়ে হাঁটলে পায়ে ব্যথা করবে না তো কি কাঁধে ব্যথা করবে? ধুর, আপনি আসলে ফালতু মানুষ, ফালতু কথা বলেন। প্রশ্ন তো আপনিই করেন ম্যাডাম, আমি শুধু উত্তর দেই আমার স্টাইলে। নীলাব্র দাঁড়িয়ে গেল। রিমনি নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, তাই নীলাব্রের থেমে যাওয়া দেখতে পায়নি। আচমকা সে ধাক্কা খেলো নীলাব্রের পিঠের সাথে। রিমনি নাক মুখে ব্যথা পেল। নাক মুখ ডলতে ডলতে বিরক্তি নিয়ে এসে বলল, আউ, কি হয়েছে? খাম্বার মতো দাঁড়িয়ে পড়লেন কেন? আমার নাক মুখ তো চ্যাপ্টা বানিয়ে দিয়েছেন। নীলাব্রর সামনে ইশারা করে বলল, দেখুন, দুটো অসহায় মেয়ে কাঁদছে। রিমনি তাকালো, তারপর অবজ্ঞা করে বলল, হয়তো ব্যক্তিগত সমস্যা। আমাদের কি? আপনি সামনে হাঁটুন। কারণ জিজ্ঞাসা করা উচিত। হয়তো কোনো বিপদ পড়েছে। আমি যাব না। দেখুন, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। ওরা নিজেদের বিপদ নিজেরা সামলে নিতে পারবে। আর মেয়ে মানুষ বিপদে পড়লে সাহায্য করার মানুষের অভাব হয় না। আপনি চলুন তো। সাহায্য করার মানুষের অভাব হয় না, ঠিক, কিন্তু সাহায্যের মতো সাহায্য সবাই করতে পারে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি শুধু সাহায্যের মতো সাহায্য করতে পারেন? সবসময় এক লাইন বেশি বোঝেন ম্যাডাম। নীলাব্র কথাগুলো বলে মৌমি আর তোহার দিকে এগিয়ে গেল। রিমনি কোমরে হাত রেখে উঁচু গলায় বলল, আমি এক লাইন বেশি বুঝি নাকি আপনি 3 লাইন বেশি বোঝেন? নীলাব্র ততক্ষণে তোহা মৌমির কাছে চলে এসেছে। তোহা মুখে হাত দিয়ে কাঁদছে। নীলাব্র লক্ষ্য করলো পাশের মেয়েটা কাঁদছে না, কিন্তু চোখে মুখে আতঙ্ক। তোহা মুখে হাত চেপে কাঁদছে। কাঁদতে কাঁদতে গাল টুকটুকে লাল বানিয়ে ফেলেছে। নীলাব্র খুব ভদ্রতার সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুহা মৌমি দুজনেই চমকে উঠল। তুহা উত্তর না দিয়ে আবার কান্নায় ব্যস্ত হলো। মৌমি রুক্ষ গলায় বলল, কিছু না। রিমনি এসে বিড়বিড় করে বলল, দেখেছেন, এর জন্যই আমি আসতে নিষেধ করেছিলাম। চলুন এবার। নীলাব্র গেল না। আরও গলায় মধু মিশিয়ে বলল, আমরা কিন্তু আপনাদের সাহায্য করতে এসেছিলাম। অন্তত ঘটনাটা জানতে পারি কি হয়েছে। তোয়া মুখে কিছু বলল না, হাত নাড়িয়ে কি যেন বুঝালো। নীলাব্র মৌমির দিকে তাকিয়ে বলল, উনি কি বললেন? মৌমি বলল, ও জিজ্ঞেস করছে কিসের ঘটনা জানতে চান। আপনাদের দুঃখের ঘটনা। আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ ছাড়া আর কেউ কাঁদে নাকি? আপনাদের দেখে বোঝা যাচ্ছে আপনারা বড়সড় কোনো কষ্ট পেয়েছেন। যদি শেয়ার করেন তাহলে কষ্ট হালকা হতো। মৌমি বিরক্ত হয়ে বলল, আমাদের কোনো কষ্ট নেই জানতো। এমনি বলল, এখনও দাঁড়িয়ে থাকবেন? চলুন। নীলাব্র নিমনিন কথার উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর মৌমি বলল, আপনারা এখনও যাচ্ছেন না কেন? নীলাব্র বলল, আপনাদের এভাবে রেখে যায় কিভাবে? মৌমি তোহার দিকে ইশারা করে বলল, ও ঠোঁটে ব্যথা, তাই ও কাঁদছে। আর যেহেতু ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর কান্নায় আমার খারাপ লাগছে। এইটুকুই ঘটনা। রিমি অধৈর্যের মতো বলল, ঘটনা জানা হয়েছে, এবার চলুন। নীলাব্র বলল, ঠোঁটে ব্যথা পেয়েছে কিভাবে? মৌমি রাগান্বিত গলায় বলল, একটা জানোয়ার ওর ঠোঁট কেটে দিয়েছে। তাও কিসের অপরাধে জানেন? মৌমি আর কিছু বলার আগে তোহা ওর গালে থাপ্পড় দিল। মৌমি গালে হাত দিয়ে চুপ করে রইল। তোহার কান্নার বেগ আরও বেড়ে গেছে। এমনি বিস্ময়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রইল। ঘটনা সিরিয়াস মনে হচ্ছে। নীলাব্র স্বাভাবিকভাবে বলল, ঠোঁট কেটেছে কতক্ষণ আগে? প্রাইমারি কোনো চিকিৎসা নিয়েছেন? মৌমি চিন্তিত মুখে মাথা নাড়ল। চিকিৎসা নেওয়া হয়নি, সেই সুযোগও হয়নি। আফজাল আর রাকিব ওদেরকে আমিরের হেড অফিসের সামনে ফেলে চলে যায়। তুয়া খুব শকড ছিল। কয়েক ঘন্টা একদম কথা বলেনি, শুধু মৌমির হাত ধরে হেঁটেছে। বাসাতেও যায়নি। বাসায় যাওয়ার কথা বললে মৌমির হাত চেপে ধরে, মাথা নেড়ে জানায় সে কোথাও যাবে না। তারপর হঠাৎ রাস্তার মাঝখানে বসে কান্না শুরু করলো। সেই কান্না এখনও চলছে। মৌমি ওকে রাস্তা থেকে তুলে এখানে এনে বসিয়েছে। তুয়া কাঁদছে, মৌমি দেখছে। তবে আমিরের নামে খারাপ কিছু বললে এখনও তুয়া সহ্য করতে পারছে না। আমি মমি একটু আগে আমিরকে নরপিশাচ বলেছিল, তখন তুহা মমির গালে চড় দেয়। একটু আগে নীলাব্রের সামনে জানোয়ার বলল, তখন ও চড় দিল। আর চড় দেওয়ার পরেই ওর কান্না চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। নীলাব্র বলল, ওনার তো তাহলে ঠোঁটে ঘা হয়ে যাবে। ঠোঁটের স্কিন খুব সেনসিটিভ হয়। আমি একটা ক্রিম সাজেস্ট করতে পারি। ক্রিম না, অ্যাকচুয়ালি পাউডার। নেভানল পাউডার। নীলাব্র পকেট থেকে ওষুধের শিশি বের করলো। এই যে এইটা দিন, 2 বার ঠোঁটবার রাব করবেন।
গা একেবারে সেরে যাবে। ফার্মেসিতে গেলে 200 চাইবে, আমি 150-তে দিয়ে দিচ্ছি। রিমনি নীলাব্রের হাত চেপে ধরে বলল, মেয়েটার সাথে এত বড় একটা ক্রাইম হয়েছে, কাঁদছে, আর আপনি এখানে মার্কেটিং শুরু করেছেন। অদ্ভুত মানুষ একটা। দেবেনই যখন ফ্রিতে দিন। নীলাব্র রিমনির হাত ছাড়িয়ে বলল, ফ্রিতে কেন দেব? এটা কিনতে আমার টাকা খরচ হয়েছে না? তবে ওনাদের কাছে যদি এই মুহূর্তে টাকা না থাকে তাহলে লোন দিতে পারি। পরে কিন্তু বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। আমার বিকাশ নাম্বার হচ্ছে। রিমনি নীলাব্রকে থামালো। প্লিজ চুপ করুন। আল্লাহ, ঠিক আছে চুপ করলাম। এখন বিকাশ নাম্বার বলবো না? দরকার হলে বলবো। ম্যাডাম, আপনারা কি পাউডার নেবেন? খুব উপকারী জিনিস। ইউজ না করলে উপকারটা বুঝতে পারবেন না। তো ইশারায় কি যেন বলল। ওকে রাগনিত্য দেখাচ্ছে। নীলাব্র বলল, উনি ইশারায় কি বললেন? মৌমি বলল, মেরে তক্তা বানানোর কথা বলেছে। নীলাব্র বলল, কাকে? ও বুঝেছি, যে ঠোঁট কেটে দিয়েছে, মানে ওই জানোয়ারটাকে। কিন্তু তাকে আমি কোথায় পাবো? চিড়িয়াখানায় গেলে পাওয়া যাবে। তো হাতের ইশারায় আবার কি যেন বলল। এবার ওর চোখ মুখে আগুন জ্বলছে। নীলাব্র জিজ্ঞেস করলো, আবার কি বললেন? মমি বলল, ও বলছে আপনি এখান থেকে না গেলে আপনাকে মেরে তক্তা বানাবে। নীলাব্র বলল, উনি আমাকে কোথায় যেতে বলছেন? চিড়িয়াখানায়। মমি উঠে দাঁড়ালো। একদম ফাজলামি করবেন না, যান এখান থেকে। নীলাব্র বলল, ঠোঁট কাটা আপু, অনুমতি দিন, চলে যাচ্ছি, আর আপনার জানোয়ারটাকে মেরে তক্তা বানিয়ে আপনার কাছে নিয়ে আসবো। এটা নিয়ে চিন্তা করবেন না, আপনি ঠোঁটের যত্ন নিন। তুহা আচমকা উঠে নীলাব্রকে পাথর মারা শুরু করলো, কিন্তু অবাক্যর বিষয় নীলাব্রের গায়ে একটা পাথরও লাগছে না। সব পাথর সে ক্যাচ ধরে ফেলছে। রিমনি নীলাব্রের হাত ধরে টানতে টানতে বলল, দোহাই লাগে, চলুন এখান থেকে, প্লিজ চলুন। নীলাব্র হেসে তুহাকে বলল, জানি এগুলো কেন দিচ্ছেন, এগুলো দিয়ে ওই জানোয়ারটাকে তক্তা বানাবো। তুহা আবার শুরু করলো পাথর ছোড়া। ওর শরীর রাগে কাঁপছে, এক হাতে পাথর ছুঁড়ছে, অন্য হাতে ঠোঁট ডেকে রাখছে। একটা পাথর রিমনির কপালে বরাবর লাগলো। নীলাব্র রিমনির হাত ধরে দৌড়ে লাগলো। রিমনি বিরক্ত হয়ে বলল, ছাড়ুন বলছি, আপনি আমার হাত ধরলেন কেন সাহসে? দেখলেন না মেয়েটা আমাদের সাথে কিভাবে পাথর নিক্ষেপ খেলছিল? দৌড়ে না আসলে তো বাঁচতাম না। রিমনি কপালে হাত দিয়ে বলল, আপনার জন্য আমাকেও ঢিল খেতে হলো। উফ, কি ব্যথা, কি দরকার ছিল মেয়েটাকে খাপানোর? দেখলেনই যখন মোরগ খেপেছে, তাহলে ঢিল মুখ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন কেন? আমার সাথে দৌড়ে লাগাতে পারলেন না? দৌড় লাগানোর সুযোগ দিলেন কোথায়? এর আগেই তো আপনি আমার হাত ধরে দৌড়ানো শুরু করলেন। নীলাব্র হাসতে হাসতে লাল রঙের একটা বাইকের সামনে দাঁড়ালো। রিমনি এক ভ্রু উঁচু করে বলল, আমি কি আপনার সাথে বাইকে উঠবো? ইম্পসিবল। আমাকে কি ভেবেছেন আপনি? আর তখন এমনভাবে গাড়ির কথা বললেন, আমি ভেবেছি প্রাইভেট কার, তাই রাজি হয়েছিলাম। কিন্তু এখন আমি কিছুতেই যাব না। অন্তত আপনার বাইকের পিছনে তো ভুলে উঠবো না।